ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমেই একটা কথা বলি শুরু করার আগে, যে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা আমি দিইনি। তার কারণ যে আজকে খুব একটা বেশি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না। বেসিক্যালি কী হয়, উইকেন্ডের দিকটায় শনিবার রবিবার ইভেন্টসগুলো কম হয়, সো কারেন্ট অ্যাফেয়ার্সটাও কম হয়। তো দুটো তিনটে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমার মনে হয় না একটা ভিডিও ফিল্ম করা, সেটাকে দেওয়া খুব একটা জরুরি বলে। তো আমি কালকে অর্থাৎ রবিবার দুটো দিনের একসাথে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে দেবো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি ফর দ্যাট। আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি প্রিঅ্যাম্বলটা পড়াচ্ছি। আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেক দিন ধরে স্টার্ট করবো ভাবছিলাম। ইনফ্যাক্ট আই ওয়াজ ফিল্মিং দিস ভিডিও অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বাট জেনারেলি কী হয়ে যায় যে টাইম হয় না প্রথম কথা, আর একটা অনেক রকম প্রবলেম থাকে। তো যাই হোক, ফাইনালি এটা ফিল্ম করছি। তো দেখো, আমি একটু তোমাদের যারা স্টার্ট করছো ভিডিওটা দেখা, তাদের একটা কথা বলবো যে প্লিজ হড়বড় করে ভিডিওটা দেখো না, কারণ আমি কনসেপ্ট ধরে ধরে তোমাদের বোঝাবো। এই ভিডিওটা অনেকটা লম্বা হবে, এবং এটা আমি এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি যে এইটা ভালো মতো দেখে নিলে তোমাদের প্রিঅ্যাম্বল থেকে আর বাইরে কিছু পড়তে হবে না। মানে বই তো অবশ্যই পড়বে, বাট বাইরে থেকে কিছু মানে এন্ট্রি করতে হবে এরকম ব্যাপার থাকবে না। ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে বলে দেবো, ঠিক আছে? আর আমি ভাবছি এটা তোমরা যদি বলো যে আমি যখন চ্যাপ্টার এক একটা করাচ্ছি তার সঙ্গে সঙ্গে এমসিকিউও তোমাদের করিয়ে দেবো। মানে ধরো আমি প্রিঅ্যাম্বলটা করাচ্ছি, প্রিঅ্যাম্বলের থেকে কী কী কোয়েশ্চেন আসে, কী কী এমসিকিউ ফরম্যাটে আসে। তো প্রিঅ্যাম্বল দেখো, প্রিঅ্যাম্বল এমন একটা জিনিস যেখান থেকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়, প্রিলিমসে প্রশ্ন করা হয়, মেন্সে প্রশ্ন করা হয়, এবং যে কোনো এক্সামে প্রিঅ্যাম্বল থেকে প্রশ্ন আসে। যে কোনো ওয়ানডে এক্সামে, সেটা ডব্লিউবিসিএস হোক বা সেটা পুলিশের হোক, যে কোনো এক্সামে আসে। তো ভালো করে পড়ো। অ্যান্ড এমসিকিউ করানোর কথাটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কী মতামত সেটা আমাকে জানিও। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্টে দেখো, প্রিঅ্যাম্বল জিনিসটা কি আগে আমাদের সেটা বুঝতে হবে। বেসিক্যালি অনেকে আমরা মুখস্থ করি, বাট জানি না, ওটার মানেটাই জানি না। তো প্রিঅ্যাম্বল হচ্ছে, ধরো কোনো একটা বই তুমি স্টার্ট করছো, ধরো কোনো একটা গল্পের বই তুমি স্টার্ট করছো, সেখানে কি সামনে দেখবে একদম সূচিপত্রেরও আগে কি থাকে, একটা জায়গায় লেখা থাকে যে এই বইটায় কী বলা হবে অ্যাকচুয়ালি, এই বইটা কিসের ওপর, মানে হরর স্টোরি আছে, রোম্যান্টিক স্টোরি আছে, না কী আছে অ্যাকচুয়ালি। তো সেই রকম ব্যাপারই হচ্ছে প্রিঅ্যাম্বল, ঠিক আছে? প্রিঅ্যাম্বলে সেটাই করা হয় বেসিক্যালি। তো প্রিঅ্যাম্বল হচ্ছে কোনো আমাদের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের বলতে পারো মুখবন্ধ, ঠিক আছে? সেটা হচ্ছে প্রিঅ্যাম্বল। হ্যাঁ, তো এখানে সেটাই লেখা আছে, শুধু ইংলিশে লেখা আছে যে প্রিঅ্যাম্বল ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট ইন আ ডকুমেন্ট দ্যাট এক্সপ্লেন্স দ্য ডকুমেন্টস ফিলোসফি অ্যান্ড অবজেক্টিভ। সেটাতে কী দর্শন রয়েছে এবং কী অবজেক্টিভ, অর্থাৎ কী উদ্দেশ্য নিয়ে এটা লেখা হয়েছে, সেটাও প্রিঅ্যাম্বলে ব্যক্ত করা আছে। দেন ভারতীয় সংবিধানের যদি প্রস্তাবনাটা দেখো, তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি অ্যাকচুয়ালি? তো এটা হচ্ছে দেশের মৌলিক আইন, এবং প্রত্যেকটি আইনের সঙ্গে প্রস্তাবনা যুক্ত থাকে বলা হয়েছে, এবং সেখানে আইনের উদ্দেশ্য নীতির একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়, এবং দেশের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানের প্রস্তাবনাতেও তাই করা হয়েছে। তো বেসিক্যালি কি, দেশের প্রত্যেকটা আইনের সাথে সংবিধানের প্রস্তাবনা যুক্ত থাকে। কেমনভাবে যুক্ত থাকে তোমরা বলবে, কেমনভাবে যুক্ত থাকে, এটা আবার কী ধরনের কথা? তো দেখো, প্রস্তাবনায় যেগুলো বলা আছে সেগুলোকে ইনফ্লুয়েন্স করেই সেগুলো কিন্তু আইন তৈরিতে ইনফ্লুয়েন্স করে। ধরো সেকুলার শব্দটা প্রস্তাবনাতে আছে, তো এই জন্যেই আমাদের যখন কোনো কিছু হয়, আমাদের দেশে সমস্ত সময় সেকুলারিজমের কনসেপ্টটাকে সবসময় লাগু করার চেষ্টা করা হয়, ঠিক আছে? যাতে এখানে যারা কম সংখ্যায় রয়েছে, যারা অল্প সংখ্যক রয়েছে, সংখ্যা গরিষ্ঠের সাথে সংখ্যা লঘিষ্ঠদের যাতে যে অধিকারগুলো আছে সেগুলো যাতে সুরক্ষিত থাকে। তাদের ধরো কোনো একটা ট্রাইব রয়েছে, ঠিক আছে, তাদের ধরো কিছু ডিস্টিংক্ট ভাষা আছে, তাদের কিছু ডিস্টিংক্ট ওয়ে আছে, ঠিক আছে, সেগুলো যাতে পুরোপুরিভাবে কীভাবে মানে ইনট্যাক্ট থাকে, ঠিক আছে, সেগুলো যাতে হনন না হয়, সেই জন্যও আমাদের সংবিধানে, আমরা যদি ফান্ডামেন্টাল রাইটস যখন পড়বো তখন দেখবে যে আর্টিকেল 29 অ্যান্ড 30 রয়েছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এই কারণেই আছে, ঠিক আছে? এবং যেহেতু সংবিধানের প্রস্তাবনাতে এগুলো রয়েছে, তো সেগুলো কোনো না কোনোভাবে সংবিধানের প্রস্তাবনাতে যেহেতু সবাইকে অধিকার করার কথা, দেওয়ার কথা বলা হয়েছে, সেগুলো কোনো না কোনোভাবে আমাদের সংবিধানের অন্যান্য পার্টগুলোকেও কিন্তু সংবিধানের প্রস্তাবনা ব্যাপকভাবে কী করছে, প্রভাবিত করছে, ঠিক আছে?
আচ্ছা, এবার দেখো সংবিধানের প্রস্তাবনা থেকে আমরা মেনলি কী জানতে পারি, তো সোর্স অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে জানতে পারি, নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, মানে ইন্ডিয়ান স্টেটটা কেমন, এটা কি একটা ধর্মীয় রাষ্ট্র, যেটা নাকি এটা একটা অগণতান্ত্রিক রাষ্ট্র, নাকি গণতান্ত্রিক রাষ্ট্র, সমস্ত বিষয় আমরা জানতে পারি। ঠিক আছে, স্টেটমেন্ট জানতে পারি এবং অবজেক্টিভ, এটা কী কী স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কী কী অবজেক্টিভ, কী কী উদ্দেশ্যের জন্য সংবিধান লাগু করা হচ্ছে সেটা জানতে পারি। ডেট অফ ইটস অ্যাডপ্টেশন, কবে এটা অ্যাডপ্ট করা হয়েছে সেটাও আমরা জানতে পারি এই সংবিধানের প্রস্তাবনা থেকে। বেসিক্যালি ধরো কোনো একটা বিদেশি লোক, ধরো সে অন্য একটা দেশে গেছে, আমরা পাকিস্তানে গেছি বা আফগানিস্তানে গেছি, তো সেখানকার রাষ্ট্র সম্পর্কে আমরা কী করে জানতে পারি, ধরো বাংলাদেশে গেছি, সেখানে আমরা রাষ্ট্র সম্পর্কে কী করে জানতে পারি? তাদের সংবিধানটাকে নিয়ে কি আমাদের পুরো সংবিধানটা পড়ে ফেলা সম্ভব না। আমরা যদি সংবিধানের মুখবন্ধটা যদি শুধু পড়ি, সংবিধানের প্রস্তাবনাটা যদি পড়ি, তাহলে আমরা কি জানতে পারি যে সংবিধানটা কেমন। আচ্ছা, এদের সংবিধানটা গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক, ধর্মীয় নাকি ধর্মীয় রাষ্ট্র নয়, সেই সম্পর্কে জানতে পারি। তো এই প্রিয়াম্বেলটা হচ্ছে এটাই। ঠিক আছে, পুরো সংবিধানের একটা সার হচ্ছে প্রিয়াম্বেল। ধরো তুমি একটা মোটা বই নিলে, সেই মোটা বই থেকে তুমি ছোট করে একটা শর্ট নোটস তৈরি করলে, সেটা কি তোমার ওই মোটা বইটার সার, ওই শর্ট নোটসটা ঠিক সেরকম। ঠিক আছে, পুরো ভারতীয় সংবিধানের সার হচ্ছে ওই প্রিয়াম্বেলটা, যেটা প্রথমে রয়েছে। আশা করি তোমাদের সকলের বুঝতে সুবিধা হয়েছে এবং প্রিয়াম্বেল কেন যুক্ত করা হয়েছে এই সম্পর্কে তোমরা একটা ধারণা আশা করি পেয়েছো। আচ্ছা, এবার দেখো প্রিয়াম্বেলের যে সোর্স অফ অথরিটির যে সোর্স রয়েছে প্রিয়াম্বেলের, সেটা কে? তো দেশের জনগণই হচ্ছে বেসিক্যালি প্রিয়াম্বেলের সোর্স। কনস্টিটিউশনের যে ক্ষমতা রয়েছে, আমাদের দেশে কে সুপ্রিম পাওয়ার কার রয়েছে। ঠিক আছে, যখন ধরো কোনো জায়গায় জিজ্ঞাসা করা হয়, ধরো তুমি কোনো বড় পদাধিকারীর জন্য যদি তুমি ইন্টারভিউ দিতে চাও না, ধরো তুমি আইএসের জন্য ইনফ্যাক্ট ইন্টারভিউ দিতে গেছো, তাহলে দেখবে তোমরা মক ইন্টারভিউতে আমি স্পেশালি দেখেছি যে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার, ধরুন আমি দেখেছিলাম ইউপির একটি ছেলেকে বা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওখানে কি হয়, ওখানে এই তোমরা জানো যে যখন তখন এই পুলিশ গুলি করে দেয়, তো ওনাদের বলা হয়েছিল যে এই এনকাউন্টারের যে ব্যাপারটা আছে, তো আপনার এই সম্পর্কে কী মতামত। তো তখন সেই যে মেয়েটি ছিল, তো সে বলেছিল যে আই উইল গো বাই দ্য বুক, মানে কোন বুক, মানে আমি সংবিধান। আমরা যে এই যে ধরো সিভিল সার্ভেন্ট থেকে শুরু করে সবাই ধরো যে কাজ করে, তাদের যে ক্ষমতার উৎস সেটা কে, সেটা হচ্ছে সংবিধান। আর সংবিধানের ক্ষমতার উৎস কি? সংবিধানের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। ঠিক আছে, জনগণই সংবিধানকে তৈরি করেছে, এটা ভাবা হয়। ঠিক আছে, তার কারণ কি, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের ইচ্ছার প্রতিফলনই হচ্ছে আমাদের সংবিধান। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বোঝাচ্ছি। আস্তে আস্তে আমি এই জন্যই বলছি যে একটু টাইম নিয়ে দেখো, কারণ এটা অন্যান্য ভিডিওর থেকে একটু আলাদা হতে চলেছে। আমি তোমাদের একটু কনসেপ্টের মধ্যে ঢোকাচ্ছি, একদম মানে শুকনো খটখটে ফ্যাক্টস আমি পড়াচ্ছি না। ঠিক আছে, ফ্যাক্টসগুলোও পড়াবো, বাট একটু ডিপে নিয়ে যাচ্ছি, যেটুকু আমি জানি, আমার যতটুকু জ্ঞান রয়েছে পলিটিক্যাল সায়েন্সের, পড়েছি ইন্ডিয়ার ওপরে পলিটিক্যাল সায়েন্স। বেসিক্যালি আমার 11-12 পলিটিক্যাল সায়েন্স ছিল, তারপরে আমি কলেজে, আমার অনার্স ছিল না পলিটিক্যাল সায়েন্সে, আমার অনার্স হিস্ট্রিতে ছিল, বাট আমি পলিটিক্যাল সায়েন্স আমার পাসের সাবজেক্ট ছিল। এবং অদ্ভুতভাবে আমি যে কলেজে পড়েছি, মানে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, তো সেখানে অনার্সের মতো পাসের সাবজেক্টকেও সমান গুরুত্ব দেওয়া হতো। তো ওই জন্য ভারতের সংবিধানের ওপর অ্যাজ ওয়েল অ্যাজ বিশ্বের অন্যান্য সংবিধানের ওপর আমাদের একটা পেপার ছিল, ইউএসএর সংবিধান, জাপানের সংবিধান, চায়নার সংবিধান। তো সব সম্পর্কেই আমার অল্প অল্প নলেজ আছে। তো সেই যে নলেজটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, আশা করি কিছু মানুষ নিতে পারবে। এবং তোমরা বলো প্লিজ, হ্যাঁ, তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আচ্ছা, এবার দেখো, দ্য আইডিয়ালস বিহাইন্ড দ্য প্রিয়াম্বেল to India's constitution were laid down by the Jawaharlal Nehru's objective of the resolution adopted by the Constituent Assembly on 22nd January 1947. তো এখানে দেখো জওহরলাল নেহেরুর কথা কেন চলে এলো। তো ফার্স্টে এখানে অ্যাকচুয়ালি সোর্সটা কোথায়, সোর্সটা তো বললাম আমাদের সংবিধানের যে ক্ষমতার যে উৎস, সেটা হচ্ছে আমাদের জনগণ। ঠিক আছে, কিন্তু এর আগে এই যে আমাদের যে সংবিধানটা হয়েছে, তার আগে কি অন্য কোনো সংবিধানের প্রিয়াম্বেল ইউজ করা হয়েছে? তো বেসিক্যালি বলা হয় যে বিশ্বের যে প্রথম সংবিধান ছিল, বলা হয় যে আমাদের ইউএসএর। ঠিক আছে, তো ইউএসএর সংবিধানে অলরেডি
এটা ইউজ করা আছে, ঠিক আছে। সংবিধান ইউএসএতে দেখে তোমরা যখন কোয়েশ্চেন আসে যে প্রিয়াম্বলটাকে কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, তো সংবিধান যখন রচয়িতারা ছিলেন, যখন ভারতের সংবিধান লেখা হচ্ছিল, তারা কিন্তু বিভিন্ন দেশে ঘুরেছেন এবং বিভিন্ন দেশের যে সবথেকে ভালো ভালো জিনিস, বিভিন্ন দেশের সংবিধানের যে সবথেকে কী বলবো, সবথেকে ভালো ওয়েল ওয়ার্কিং যে ফিচার্সগুলো আছে সেগুলোকে তুলে 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 এনে ভারতীয় সংবিধানের সাথে ওনারা ইনকর্পোরেট করার চেষ্টা করেছেন। তো সেরকম ইউএসএর কনস্টিটিউশনে ওনারা দেখেছিলেন যে খুব সুন্দর একটা মুখবন্ধ রয়েছে, তার ফলে কী হচ্ছে, আমাদের এটা বুঝতে সুবিধা হচ্ছে, সংবিধানে কী রয়েছে, সংবিধানের আমাদের রাষ্ট্রের প্রকৃতিটা কী সেটা বুঝতে সুবিধা হয়েছে। তো সেখান থেকে বেসিক্যালি ইউএসএর কনস্টিটিউশন থেকে এই আইডিয়াটা নেওয়া হয়েছে। প্লাস আমাদের রয়েছেন যে জওহরলাল নেহেরু ছিলেন, উনি আমাদের জানো ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তো উনি অ্যাকচুয়ালি অবজেক্টিভ রেজলিউশনস বলে একটা কী বলবো, এক ধরনের পত্র উনি পেশ করেন, যেটাকে অ্যাকচুয়ালি এই সংবিধানের প্রস্তাবনার ব্লু প্রিন্ট বলা হয়। এবং এটা করেছিলেন কবে, তো 13 ডিসেম্বর 1946 উনি করেছিলেন, ঠিক আছে। 1946 9 ডিসেম্বর প্রথম সংবিধান সভার বৈঠক হয় এবং তারপরে 13 ডিসেম্বর 1946 জওহরলাল নেহেরু এই অবজেক্টিভ রেজলিউশনটা এনেছিলেন যে আচ্ছা এটাকে আপনারা ইনকর্পোরেট করুন এবং প্রিয়াম্বল হিসেবে এটা ভালো হবে জিনিসটা। এবং যে সংবিধান যে সভা ছিল তারা এটাকে পাসও করে দেয়, ইনফ্যাক্ট 22 জানুয়ারি 1947, ঠিক আছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যাক্ট থেকে প্রশ্ন আসে, এটা কিন্তু আমি ফ্যাক্ট বলছি, প্লিজ এটা মনে রেখো যারা ভিডিওটা দেখছো। নয়তো তারা বইতে, তোমাদের যে বই আছে পলিটির, সেই বইটায় দেখাও, যদি বই না থাকে আমি আমার টেলিগ্রামে একটা এনসিইআরটির PDF দিয়েছি, সেটা নিয়ে পড়তে পারো। যদি সেটাও না ইচ্ছা হয় তো তোমরা কী করো, একটা সাদা খাতা নাও, সেটাতে লেখো। বিলিভ মি, আমার সাথে একটু টাইম তুমি স্পেন্ড করো, ঠিক আছে। আমি যেরমভাবে বলছি সেরমভাবে জাস্ট লিখে যাও, তোমার কোনো দিন কোনো অসুবিধা হবে না। প্রিয়াম্বল মানে কী বলবো, জলের মতো হয়ে যাবে। তো এই গেল প্রিয়াম্বল কোথা থেকে, আমরা কী বললাম এতক্ষণ, যে প্রিয়াম্বল কোথা থেকে এসছে, প্রিয়াম্বলের সোর্স কী, প্রিয়াম্বল অ্যাকচুয়ালি কী, ঠিক আছে। এই সমস্ত কিছু আমাদের পড়া হয়ে গেছে। এবার আমরা প্রিয়াম্বলটাকে পড়বো। এবার দেখো, প্রিয়াম্বল বিভিন্ন যে ইন্টারভিউ হয় সেখানে না মুখস্থ ধরা হয় প্রিয়াম্বলটা। এবার এটা শুনেই আমি জানি অনেকে আঁতকে উঠবে, তো আঁতকে ওঠার বেসিক্যালি কিছু নেই, এটা মুখস্থ করা খুবই সোজা ব্যাপার, 5-6 বার 10 বার পড়বে, এমনি মুখস্থ হয়ে যাবে। তো দেখো প্রিয়াম্বল আমি পড়ে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। তো দেওয়া আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens. তো এখানে ইংলিশে যতটা বলা আছে সেটা আমরা যদি বাংলাটা দেখি, তো বলা আছে কি, আমাদের কাছে বাংলাটাও আছে, তো আমরা যদি দেখে নিই। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে গড়ে তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে, এখানে দেখো জাস্টিসের পর্যন্ত আছে। আচ্ছা এত অবধি যেখানে পড়ালাম সেখানের ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এইটুকু আমাদের মনে রাখতে হবে। এই কয়েকটা ওয়ার্ড আছে, এইগুলো হচ্ছে সংবিধানের আমাদের যে দেশের বলতে পারো, আমাদের যে রাষ্ট্রের সেটার ফিচার্স, ঠিক আছে। কী সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। এবং এটা একবার ইউপিএসসির একটা এক্সামে, ইউপিএসসি আই থিঙ্ক সিএসসি মানে সিভিল সার্ভিস এক্সামিনেশনে একবার একদম মানে ম্যাচটা ফলোয়িং করে, মানে পরপর সভারেনের পর কে আছে, সোশ্যালিস্ট আছে না সেকুলার আছে, সেভাবে জাস্ট পুরো ম্যাচ করতে চলে এসেছিলো। তো যারা ডব্লিউবিসিএস দিচ্ছ তাদের কিন্তু একদম মানে পুরোপুরি মুখস্থ করে নাও, ঠিক আছে, মানে যাতে ভুল না হয়। আচ্ছা এরপরে যদি আমরা ইংলিশটা দেখি, দেখো জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, লিবার্টি অফ থট এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, ইকুয়ালিটি অফ স্টেটাস and of opportunity to promote among them all, fraternity assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, we do hereby adopt, enact and give ourselves this constitution. তো যেখানে দেখো লেখা আছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার অভিব্যক্তির স্বাধীনতা, বিশ্বাসের ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসকে ভাতৃভাব
বর্ধিত হয়। তজ্জন্য সত্যনিষ্ঠার সাথে এই যে দিনটার কথা দেওয়া আছে 26 নভেম্বর 1949 তারিখে এত দ্বারা সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি, সেটাই দেওয়া আছে। ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 26 নভেম্বর 1949 উই হেয়ার বাই অ্যাডপ্ট এনাক্ট অ্যান্ড গিভ আওয়ার সেলস টু দিস কনস্টিটিউশন। তাহলে আমরা ভারতের জনগণ নিজেই নিজেদেরকে কনস্টিটিউশনটা দিয়েছি। ভারতের সংবিধানের ক্ষমতার সমস্ত উৎস কোনটা? জনগণ। এটা বারবার কারণ বলছি, কারণ এরকম প্রশ্ন আসে এবং এই প্রশ্নটা দেখলে না অনেক সময় অবাক লাগে যে সংবিধানের ক্ষমতার উৎস কে? অনেকভাবে রাষ্ট্রপতি হবে, তো রাষ্ট্রপতি না, বেসিক্যালি সংবিধানের ক্ষমতার যে উৎস সেটা হচ্ছে জনগণ। আচ্ছা, এই অবধি যে পড়লাম ফার্স্টে তো আমি এইগুলোর মানে তোমাদের বলে দেবো যে সভারেন মানে কি, সোশ্যালিস্ট মানে কি, সেগুলো আমি পরে বলছি। এইখানে দেখো জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। তাহলে সংবিধানে কী ধরনের জাস্টিসের কথা বলা আছে? সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস মানে কি? কেউ উঁচু জাতি, কেউ নিচু জাতি, সেটার উপর কোনো ভেদাভেদ হবে না, ঠিক আছে। ইকোনমিক জাস্টিস, এটা বলা আছে যে ইকোনমিক জাস্টিস মানে কি, যে সবাইকে ধরো একই দামে জিনিসপত্র বিক্রি করা হবে বা সবাই ইকোনমিক্যালি সমান সুযোগ সুবিধা পাবে স্টেটের থেকে, ঠিক আছে। জাস্টিস একই রকম হবে, যদিও সেটা হয় না। পলিটিক্যাল জাস্টিস কি? ধরো ভোট দেওয়ার ক্ষমতা বা ভোটে দাঁড়ানোর ক্ষমতা সেটা সবার থাকবে। লিবার্টি অফ থট এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অফ অ্যান্ড ওয়ার্শিপ। তো লিবার্টি থাকবে, স্বাধীনতা থাকবে, তোমার থট এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওয়ার্শিপ সব কিছু তুমি করতে পারবে। তোমার নিজের মতো তুমি ধর্মচারণ করতে পারবে, নিজের ভাবনা চিন্তা তুমি নিজের মতো করে ব্যক্ত করতে পারবে। ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি টু প্রমোট অ্যামং দেম অল, ঠিক আছে। তাহলে ইকুয়ালিটি অফ স্টেটাস, তোমার একটা সমতা থাকবে, তোমার একটা ইকুয়ালিটি থাকবে। ফ্রেটার্নিটি অ্যান্ড assuring the dignity of the individual and the unity of and integrity of the nation। তাহলে ফ্রেটার্নিটি হচ্ছে তোমার কী বলে? ফ্রেটার্নিটি মানে হচ্ছে কী বলে, দেখবে বলে না ইঞ্জিনিয়ারিং ফ্রেটার্নিটি, অফিসার ফ্রেটার্নিটি, বেসিক্যালি কি ভ্রাতৃত্ববোধ, ঠিক আছে। ভ্রাতৃত্ববোধ থাকবে যাতে, এবং সকলে যাতে ডিগনিটি নিয়ে, ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যাতে ডিগনিটি দিয়ে বেঁচে থাকতে পারে এবং আমাদের ইউনিটি আর ইন্টিগ্রিটিটা, ঠিক আছে, আমাদের রক্ষা করতে হবে, সেটাই বলা আছে মোটামুটি। আর এইটা ইম্পর্ট্যান্ট যে কোন ডেটটা সংবিধানের প্রস্তাবনাতে উল্লেখ করা আছে, ঠিক আছে। 26 নভেম্বর 1949 এটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে, এই দিনটাকে সংবিধানের এই প্রস্তাবনাটাকে অ্যাডপ্ট করা হয়েছে, মানে পাশ করে দেওয়া হয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমরা একে পাশ করে দিলাম, এটাই আমাদের প্রস্তাবনা হবে। কিন্তু আমরা কবে থেকে করবো, অর্থাৎ কবে থেকে এটা চালু হবে? তো 26 জানুয়ারি 1950, ঠিক আছে, এই দিন থেকে হচ্ছে এটা লাগু হবে বা চালু হবে। অর্থাৎ আমাদের যে প্রথম প্রজাতান্ত্রিক দিবস ছিল সেদিন থেকে সংবিধানে স্টার্ট হয়েছিল। এই জন্যই তো প্রজাতান্ত্রিক দিবস পালন করা হয়। কেন পালন করা হয়? যেদিনকে সংবিধান তার পথ চলা স্টার্ট করেছে সেদিন থেকেই আমরা প্রজাতান্ত্রিক দিবস এই জন্যই পালন করি। আচ্ছা, এবার এটা বাংলায় আছে, বাংলাটাও মনে রেখে দিও, ঠিক আছে। আমি তোমাদের তো দেখিয়েই দিয়েছি। আচ্ছা, এবার দেখো প্রিয়াম্বেল সোর্স অফ দ্য অথরিটি অফ দ্য কনস্টিটিউশন লাইজ উইথ দ্য পিপল। এটা আগেও বলেছি যে সংবিধানের যে ক্ষমতার উৎস সেটা হচ্ছে জনগণ, ঠিক আছে। এটা দয়া করে মনে রেখো, এটা কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এবার দেখো প্রিয়াম্বেল কি ডিক্লেয়ার করেছে, কেমন রাষ্ট্র, ঠিক আছে, ভারত কেমন রাষ্ট্র, এটা যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি কী বলবে? ফেডারেল বলবে না, তো সঙ্গে ফেডারেল বলে দেবে না। যদি জিজ্ঞাসা করে, আমি ইন্টারভিউয়ের কথা বলছি, যে আচ্ছা ভারত কেমন রাষ্ট্র, ভারতের রাষ্ট্রের প্রকৃতি কী, তখন বলবে স্যার আমাদের সংবিধানের প্রস্তাবনাতে বলা আছে ভারত একটি সভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। কী সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ঠিক আছে। এই পর সুন্দর করে গুছিয়ে কিন্তু বলতে হবে। এইটা আগে বলতে হবে। আচ্ছা, ভারত কি প্রজাতন্ত্র বলেছো, এত অবধি থাকবে। ভারত কি ফেডারেল না সেটা পরে আলোচনা হবে। এইটা মেন, কারণ এইটা কিন্তু দেওয়া আছে সংবিধানে, যেটা প্রস্তাবনাতে দেওয়া আছে সেটা আগে বলতে হবে। আচ্ছা, এরপর যদি বলি যে অবজেক্টিভ কী, অ্যাকচুয়ালি প্রিয়াম্বেলের অবজেক্টিভ কী সেটা আমরা দেখেছি, যে ন্যায় ব্যবস্থা, মানে সকলের যাতে সামাজিক অর্থনৈতিক যাতে ন্যায় হয়, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় প্রশ্ন চলে আসে যে সংবিধানে প্রস্তাবনাতে কী ধরনের ন্যায়ের কথা বলা আছে, সামাজিক, অর্থনৈতিক নাকি রাজনৈতিক? তো 3 ধরনের ন্যায়ের কথাই বলা আছে, তোমরা দেখবে। আচ্ছা, ইকুয়ালিটির কথা বলা আছে, তো এইগুলোই অ্যাকচুয়ালি সকলের মধ্যে ন্যায়, ইকুয়ালিটি, এগুলোকে প্রমোট করবার জন্যই বলা হয় যে আমাদের সংবিধান না হলে কেন দরকার, দেশের সংবিধান দরকারটা কী, দেশের আইনের দরকারটা কী? তো জঙ্গলরাজ হলেই তো হয়। তো সংবিধান এই জন্য দরকার যাতে সকলের মধ্যে সমানভাবে
কী বলবো, মানে ওয়েলথটা ডিস্ট্রিবিউট হয়, সকলের সমান সুযোগ সুবিধা পায়, সেই জন্যই দরকার। আচ্ছা, এবার দেখো এই যে এবার টার্মগুলো আমি তোমাদের বোঝাতে আরম্ভ করবো যে সভারিন মানে কি? সভারিনের বাংলা হচ্ছে সার্বভৌম। যারা লিখছো কোনোভাবে কপি করছো তারা লেখো সার্বভৌম। আশা করি তোমরা সার্বভৌম বানানটা জানো, যারা জানো না তাদের জন্য সার্বভৌম, ঠিক আছে? তো বেসিক্যালি সার্বভৌম কী? তো সরি, তো বেসিক্যালি দেখো দ্য টার্ম দ্যাট মিনস দ্যাট ইন্ডিয়া হ্যাজ ইটস ওন ইন্ডিপেন্ডেন্ট অথরিটি অ্যান্ড ইট ইজ নট আ ডোমিনিয়ন অফ এনি আদার এক্সটার্নাল পাওয়ার। বেসিক্যালি কী বলা হয় যে ইন্ডিয়ার ভেতরে যা কিছু হবে সেটার সোল অথরিটি, সেটার পুরোপুরি কর্তৃত্ব কার হাতে থাকবে? ইন্ডিয়ার হাতে থাকবে। অন্য কোনো বাইরের অথরিটি, অন্য কোনো কেউ ঠিক করবে না যে আমাদের দেশের ভিতর কী হবে কী হবে না, ঠিক আছে? যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের কাশ্মীরে যখন আর্টিকেল 370 অ্যাব্রোগেট হচ্ছিল, ঠিক আছে, যখন 370কে সরানো হচ্ছিল, তখন অধীর চৌধুরী লোকসভার বিরোধী নেতা ছিলেন। তো উনি একটা খুব বেফাঁস একটা মন্তব্য করে ফেলেছিলেন যে আমাদের এরকমভাবে তো কাশ্মীরের থেকে আর্টিকেল 370কে অ্যাব্রোগেট করা যাবে না, কারণ এই ব্যাপারটা ইউএন এই ব্যাপারটাকে দেখছে। তো সেই ব্যাপারটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। যারা একটু এইসব নিয়ে একটু চর্চা করো, যারা একটু খবর দেখো বা টিভি দেখো, তারা জানো। তো কেন এত কিছু আলোচনা হয়েছিল? বেসিক্যালি ইউএন যতই থাকুক না কেন, ভারত যতই ইউএনের তোমার সদস্য পদ নিক না কেন, ভারতের ওপর, ঠিক আছে, ভারতে কী করা হবে, আর্টিকেল 370 থাকবে কি থাকবে না, সেটাকে সরানো হবে কি হবে না, সেই ব্যাপারে কিন্তু সোল অথরিটি হচ্ছে ভারতই নেবে, অন্য কোনো দেশ এসে নেবে না, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে সভারিন, মানে আমাদের দেশের মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের আইনই লাগু থাকবে, রাষ্ট্রের থেকে বড় কেউ নয় আমাদের দেশে। আমাদের অন্য দেশের আইন চালু হবে না, বা অন্য দেশ এসে আমাদের রাষ্ট্রে নাক গলাতে পারবে না, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার দেখো সোশ্যালিস্ট, তো দ্য টার্ম দেখো এখানে লেখা আছে, দ্য টার্ম সোশ্যালিস্ট মিনস দ্য অ্যাচিভমেন্ট অফ সোশ্যালিস্ট এন্ড through democratic means. It holds faith in a mixed economy where both private and public sector coexist side by side. বেসিক্যালি সোশ্যালিজম, যারা একটু পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তারা জানো, মানে সোশ্যালিজম নিয়েই মানে কয়েকশো বই হয়ে যেতে পারে। তো বেসিক্যালি সোশ্যালিজম মানেটা কি? সোশ্যালিজমে সমস্ত দেশ, আমাদের যে রাষ্ট্রের যত লোক আছে সবাই যাতে সমান সুযোগ সুবিধা পায়, এটা বলা হয় মেনলি। মানে সমান সুযোগ সুবিধা ইন দ্য সেন্স, মানে আমি মাংস খাবো তুমি ডাল খাবে, এই ব্যাপারটা মেনে নেওয়া যায় না সোশ্যালিজমে, ঠিক আছে? মানে সবাই একই রকম। এবার তোমরা জানো যে ইউএসএসআর একটা সময় সোভিয়েত রাশিয়া ছিল, ঠিক আছে? তো ওটা ইউএসএসআর যে ছিল, ওখানে বলা হতো যে ওটা সোশ্যালিজম রয়েছে, মার্কসিজম রয়েছে। তো ওখানে কী করা হতো, ওখানে কারোর ব্যক্তিগত সম্পত্তি ছিল না, ঠিক আছে? মানে আমার এইটা বাড়ি, মানে একজনের আম্বানির এত টাকা আর আমার টাকা নেই, এরম ব্যাপার থাকবে না। তো একসময় সুনীল গাঙ্গুলির একটা বই আছে, ইতিহাসের স্বপ্নভঙ্গ, ঠিক আছে? জানি না তোমরা কেউ পড়েছো কিনা। তো ওখানে ছিল যে সুনীল গাঙ্গুলি যখন বার্লিনে গেছিলেন, ঠিক আছে, বার্লিনের দেওয়াল ভাঙা হচ্ছে, ওটা একটা ঐতিহাসিক ঘটনা। তো উনি শুনেছিলেন যে ওখানে, মানে রাশিয়ার কিছু লোকের থেকে শুনেছিলেন যে ওখানে একজন ডাক্তার এবং একজন ট্যাক্সিওয়ালা, তাদের দুজনের মাইনে সমান হয়ে গেছে সোশ্যালিজমের জন্য। তো কারণ সোশ্যালিজমে বলে সবার সমান আর কি থাকবে, সবার সমান সুযোগ সুবিধা থাকবে। তাহলে ডাক্তারের যা মাইনে হচ্ছে আর আমার ট্যাক্সিওয়ালারও তাই মাইনে হচ্ছে। কিন্তু বেসিক্যালি সেটা কি হওয়া উচিত? মানুষের বৌদ্ধিক যে শ্রম রয়েছে, ঠিক আছে, মানুষের যে কগনিটিভ পাওয়ার রয়েছে, তার মানসিক যে ক্ষমতা রয়েছে, সেইটারও তো একটা দাম আছে। তো সেই কারণে, বিভিন্ন কারণে পরবর্তীকালে তো ইউএসএসআর ভেঙে পড়ে, সোভিয়েত রাশিয়ার পতন হয়ে যায়। তো যাই হোক, আমাদের দেশে কিন্তু সেই রকম সোশ্যালিজম নেই, সেটা তোমরা জানোই সবাই। আমাদের সকলের ব্যক্তিগত সম্পত্তির মালিকানার সমস্ত কিছুর অধিকার রয়েছে। কিন্তু আমাদের বেসিক্যালি গান্ধিয়ান সোশ্যালিজমটা আমাদের সংবিধানে বেশি করে রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু বলবো,
যদি আসে যে আমাদের সংবিধানে কী ধরনের সোশ্যালিজম বেশি আর কি ইনফ্লুয়েন্স দেখা যায়, তো বেসিক্যালি গান্ধিয়ান সোশ্যালিজমের ইনফ্লুয়েন্সটা বেশি দেখা যায়। তো গান্ধী বেসিক্যালি কী বলতেন, গান্ধী বলতেন যে ক্ষুদ্র শিল্প হবে, পঞ্চায়েত ব্যবস্থা হবে, ক্ষমতার কী হবে, বিকেন্দ্রীকরণ হবে, ঠিক আছে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে কেন্দ্রীভূত হয়ে থাকবে না, ক্ষমতাটা বিকেন্দ্রীভূত হবে, ক্ষমতার অনেকগুলো উৎস থাকবে। এবং উনি এই ধরনের কথা বলতেন, ঠিক আছে? ওনার একটা খুব ফেমাস কথা আছে যে একদম লাইনের শেষ মানুষও যাতে জাস্টিস পায়, ঠিক আছে? মানে গান্ধীর তো অসাধারণ কিছু কোটস রয়েছে। তো সেই রকম সোশ্যালিজম, বেসিক্যালি গান্ধিয়ান সোশ্যালিজমটা আমাদের বেশি প্রেফার করা হয়। আচ্ছা, এবার দেখো সেকুলার। তো সেকুলার এই শব্দটা তোমরা জানো, সেকুলার মানে কি ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হবে। আমাদের ইন্ডিয়াতে কি রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ। এবার ধর্ম নিরপেক্ষতা এটারও আমি তোমাদের একটু বেশি এক্সপ্লেন করছি, তার কারণ আমি তোমাদের বললামই আগে যে আমি একদম শুকনো ফ্যাক্টস তোমাদের পড়াবো না, একটু এক্সপ্লেন করে পড়াবো। তো বেসিক্যালি দেখো, আমাদের ভারতও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবার ধরো তুমি যদি ফ্রান্স নাও, ফ্রান্সও একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তো জেনারেলি এইরকম একটা প্রশ্ন হয় যে আচ্ছা, ভারতের সেকুলারিজমের মধ্যে আর ফ্রান্সের সেকুলারিজমের মধ্যে কী পার্থক্য। তো বেসিক্যালি ফ্রান্সের সেকুলারিজমটা কেমন, সেখানে রাষ্ট্র বলে যে আমি ধর্ম থেকে একদমই আলাদা, ধর্ম কী করছে কি না করছে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আপনি ধর্ম মানুন চাই না মানুন, আমার কিছু যায় আসে না, আমি ধর্মের দিকে নাক গলাবো না, আমার কাজ লোককে গভর্ন করা, আমি শুধু গভর্ন করবো। কিন্তু ভারতে কি সেই ধরনের সেকুলারিজম আছে? তো নেই, ভারতে সেই ধরনের সেকুলারিজম নেই। তো ভারতে কী করা হয়, ভারতে সরকার বলে, সরকার মানে কনস্টিটিউশন অনুযায়ী যে সকলকে, সমস্ত ধর্মকে ভারতে সমান চোখে দেখা হয়, ঠিক আছে? নিয়ম অনুযায়ী যে ভারতে সমান চোখে দেখা হবে এবং সরকার সমস্ত ধর্মের মানুষদের রক্ষণাবেক্ষণের জন্য, ধর্মীয় স্থানের রক্ষণাবেক্ষণের জন্য সমানভাবে কার্যরত থাকবে, ঠিক আছে? ধর্ম থেকে একদম বিচ্যুত থাকবে, এটা কিন্তু ভারতের সংবিধানের সেকুলারিজমের ফিচার নয়। ব্যাপারটা অনেকটা কী রকম, যদি একটা উদাহরণ দিয়ে ভাবা যায়, তো ধরো একটি বাবার দুটি ছেলে রয়েছে, মানে বাবার আর কি দুটি ছেলে রয়েছে। তো সেখানে ফ্রান্সে যদি সেটা হচ্ছে, ধরো সেকুলারিজমের কনসেপ্টটা বোঝানোর জন্য বলছি, ফ্রান্সে যদি সেরকম হচ্ছে, ফ্রান্সে বলছে যে তুমি তোমার জীবনে যাই করো না করো আমার কিছু যায় আসে না, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তোমার ব্যাপার। ভারতে যেটি হচ্ছে, তো ভারতে কি বলছে যে ঠিক আছে, তুমি যাই হও না কেন, আমি তোমাদের দুজনকে সমানভাবে দেখব। তো সেইটাই সেকুলারিজমের কনসেপ্টটা ভারত আর ফ্রান্সটা অ্যাকচুয়ালি খুব ইউজ হয়। তো মানে অনেক পরীক্ষায় আসে, ওটা লিখতে দেয় আর কি, যে জেনারেলি ইউপিএসসি মেন্সে এই ধরনের প্রশ্ন আসে। তো একটু ইলাবোরেট করে বলছি, ঠিক আছে? তো সেকুলারিজম তো বুঝতেই পেরে গেলে আমাদের সেকুলারিজমটা কেমন, যেখানে সরকার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানকে সমান চোখে দেখে, সমস্ত ধর্মের মানুষকে সমান চোখে দেখে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ডেমোক্রেটিক। তো ডেমোক্রেসি, আমি ফার্স্টের স্টেটমেন্টটা পড়ি, দ্য টার্ম implies that the Constitution of India has an established form of constitution which gets its authority from the will of the people expressed in an election. তো বেসিক্যালি ডেমোক্রেসি মানে কি, যে সরকার রয়েছে সে কোথা থেকে এই ক্ষমতাটা পাচ্ছে, এই যে আমাদেরকে গভর্ন করছে, সেটা কোথা থেকে পাচ্ছে, সেটা পাচ্ছে পুরোপুরি পিপল যেটা এক্সপ্রেস করছে, ঠিক আছে? সেখান থেকেই ক্ষমতাটা পাচ্ছে, ঠিক আছে? তো এই জন্যই ডেমোক্রেসি। এবং ডেমোক্রেসির আরও একটা কারণ আছে, ঠিক আছে? শুধুমাত্র আমরা ডেমোক্রেসিতে কেন বসবাস করি, শুধুমাত্র আমরা ভোট দিই বলেই এটা ডেমোক্রেসি, এটার কোনো কথা নয়। বেসিক্যালি ডেমোক্রেসির মানে কি, যে সকলকে শোনা হবে, ঠিক আছে? আপনি দেশের দরিদ্র থেকে দরিদ্রতম মানুষ হন, তো আপনার কথাও শোনা হবে, এই জন্যই ডেমোক্রেসি। নাহলে তো ব্রিটিশ ভারতেও আমাদের ভোটাধিকার ছিল, কিছু মানুষের ভোটাধিকার ছিল, ঠিক আছে? সকল মানুষের ছিল না, কিছু মানুষের ভোটাধিকার ছিল। তোমরা যে অ্যাক্টগুলো আছে, মন্টেগু চেমসফোর্ড, তারপরে 1937 যে অ্যাক্ট, সেগুলো পড়লেই সেই সময়ই দেখতে পেয়েছো যে 1937 বলছে, 1935 অ্যাক্ট, 1937 কতগুলো জায়গায়, কতগুলো প্রভিন্সে ভোট হচ্ছে, সেখানে কোথায় দেখা যাচ্ছে যে কংগ্রেসই বেশি জায়গায় জিতছে। তাহলে তখন কেন আমরা বলতাম না ডেমোক্রেটিক ইন্ডিয়া, ঠিক আছে? এখন কেন আমরা বলি, কারণ তখন কিছু সংখ্যালঘিষ্ঠ মানুষের হাতে ক্ষমতা ছিল, যার কাছে দেখা যেত যে যার কাছে এত পরিমাণ সম্পত্তি আছে, এত কিছু আছে, সেই একমাত্র ভোটাধিকার পাবে, আর বাদবাকি লোক ভোটাধিকার পাবে না। কিন্তু এখানে কি,
তুমি দেশের মানে তুমি যদি ভিখারিও হও তাও তোমার কাছে ভোটাধিকার রয়েছে, ঠিক আছে? তুমি যদি দেশের নাগরিক হও তুমি ভোটাধিকার পাবে। তো এটাই হচ্ছে ডেমোক্রেসির মানে। আর রিপাবলিক হচ্ছে কি, দেখো ফার্স্টে আমি এটা পড়ি তারপরে বোঝাচ্ছি। দ্য টার্ম ইন্ডিকেটস দ্যাট দ্য হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল ইন ইন্ডিয়া। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট। তো যদি রিপাবলিক মানে দেখো যে এখানে কোনো রাজা রানীর শাসন টাসন নেই, ঠিক আছে? যেমন ব্রিটেনে এখনও কি ধরা হয় যে ব্রিটেনের প্রধানমন্ত্রী আছে, সব কিছু আছে, কিন্তু ব্রিটেনের যে কী বলবো মানে ওখানকার যে ডিজিওর, ঠিক আছে, দু ধরনের ক্ষমতা হয়, ডিজিওর আর ডি ফ্যাক্টো, মানে দু ধরনের শাসক হয়, যে প্রত্যক্ষ শাসক আর পরোক্ষ শাসক। তো ওখানে যে পরোক্ষ শাসক সে হচ্ছে রাজা রানী, ঠিক আছে? এখনও দেখবি সমস্ত কিছুতে মানে রাজা রানীকে একটা ইয়ে করা হয়। আমাদের এখানে যেমন রাষ্ট্রপতি, ওদের ওখানে হচ্ছে রাজা রানী। এবং রাজা রানী তো মানে মানুষ তো আর রাজা রানীকে ইলেক্ট করছে না, ওরা সেই কয়েকশো বছর ধরে চলে আসছে। আমাদের এখানে সেটা হয় না। আমাদের এখানে যে রাষ্ট্রপতি সে তাকে সরাসরি হয়তো জনগণ ইলেক্ট করে না, কিন্তু জনগণের যে প্রতিনিধিরা যাদেরকে আমরা ইয়েতে পাঠাই, লোকসভাতে পাঠাই বা বিধানসভাতে পাঠাই, তারাই গিয়ে তো পরবর্তীকালে রাষ্ট্রপতিকে ইলেক্ট করছে, ঠিক আছে? তো সেই রকম হচ্ছে আমাদের এখানে কোনো রাজা রানীর কনসেপ্ট নেই। কেউ মানে ইলেক্টেড হচ্ছে, লোকজনই তাদেরকে ইলেক্ট করছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, দ্য কনসেপ্ট অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি ইন আওয়ার প্রিয়াম্বল ইজ অ্যাডপ্টেড ফ্রম দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। তাহলে ফ্রেঞ্চ রেভলিউশনের যে কনসেপ্ট ছিল, ঠিক আছে, এই কনসেপ্টগুলো লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এগুলো খুব মানে একটা বৈপ্লবিক চেঞ্জ এনে দিয়েছিল। ফ্রেঞ্চ রেভলিউশন বলতে পারো বিশ্বের একটা বড় একটা চেঞ্জ এনেছিল, কারণ ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে অনেক পর আস্তে আস্তে বলা হয় যে আধুনিকতার দিকে হেঁটে যায় বিশ্ব, এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা ভাবতে আরম্ভ করে আরও বেশি করে। তো এইগুলো হচ্ছে এই লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, ঠিক আছে, সাম্য, তারপরে সৌভ্রাতৃত্ব এবং স্বাধীনতা, এগুলো বেসিক্যালি ফ্রেঞ্চ রেভলিউশনেরই আর কি ওয়ার্ড। আচ্ছা, এবার দেখো এইটা এই পর্যন্ত তো হয়ে গেল। তো এবারে আমরা বলবো যে কনস্টিটিউশন নিয়ে এই যে আমরা প্রিয়াম্বেলটা যুক্ত করেছি, তো প্রিয়াম্বেল কি কনস্টিটিউশনের পার্ট কি পার্ট নয়, ঠিক আছে? এইটা নিয়ে একটা ভারতে একটা সময় থেকে একটা দোলাচল স্টার্ট হয় যে প্রিয়াম্বেলের পার্ট, কনস্টিটিউশনের পার্ট মানে মেন কনস্টিটিউশনের পার্ট কি প্রিয়াম্বেল, নাকি মেন কনস্টিটিউশনের পার্ট প্রিয়াম্বেল নয়। তো সেই সময় ফার্স্ট কী হয়, বেরুবারি কেস হয়। তো বেরুবারি কেসে কী বলা হয় যে প্রিয়াম্বেল ইজ দ্য কি টু ওপেন the mind of the makers, but it cannot be considered as a part of the constitution, therefore it is not enforceable in the court of law. তাহলে বেরুবারি কেস 1960-তে বলা হয় যে হ্যাঁ, এটা থেকে আমরা ওই কনস্টিটিউশন যারা বানিয়েছিল তাদের শুধু মানসিক অবস্থা কী, তারা কেমন দেশ চেয়েছিল সেটা জানতে পারি, বাট এইটা যে কোর্ট অফ ল, এখানে যা লেখা আছে সেগুলোকে একদম কোর্টেও সেগুলোকে আর কি সিদ্ধ করতে হবে এরকম কোনো মানে নেই। এটা প্রিয়াম্বেল সরাসরি কনস্টিটিউশনের পার্ট নয়, এটা বলা হয়েছিল, ঠিক আছে? এটা মুখবন্ধ হতে পারে, কিন্তু এটা পার্ট নয়, এটাকে আমরা কোর্টের লতে অ্যাপ্লিকেবল করতে পারি না, ঠিক আছে? এটা বলা হয়েছে বেরুবারি কেসে। আচ্ছা, এবার দেখো কেশবানন্দ ভারতী কেস আসে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কেস 1973-এর। এবং এখানে কি বলা হয়, ইন দিস কেস দ্য ফার্স্ট টাইম আ বেঞ্চ অফ 13 জাজেস, এটা না কোয়েশ্চেনও এসেছিলো একবার যে 13 মানে কটা জাজেসের বেঞ্চ ছিল, তো 13 জাজেস বেঞ্চ ছিল, ঠিক আছে, কেশবানন্দ ভারতী কেসে। এবং তো এখানে কি বলা হয় যে ওয়াজ অ্যাসেম্বল টু hear a writ petition and the court held that the preamble of the constitution will now be considered as a part of the constitution. তো এখানে এই কেশবানন্দ ভারতী কেসে আরও অনেক কিছু বলা হয়। মেন কেশবানন্দ ভারতী কেসে সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, যে এখানে বেসিক স্ট্রাকচার থিওরিটা দেওয়া হয়, বেসিক স্ট্রাকচার যে নতুন যে কনস্টিটিউশনের একটা বেসিক স্ট্রাকচার আছে সেটার ব্যাপারে বলা হয়। কিন্তু মেন যেটা বলা হয় যে এখানে এছাড়াও যে প্রিয়াম্বেল হচ্ছে আমাদের কনস্টিটিউশনেরই পার্ট, ঠিক আছে, শুধুমাত্র মুখবন্ধ নয়, আমি যে প্রথম বললাম সমস্ত লয়ের ওপর প্রিয়াম্বেলের একটা প্রভাব থাকে, ঠিক আছে? আচ্ছা, এবং LIC কেস 1995 হয়েছিল, সেখানেও এই কথাটাকেই আবার রিপিট করা হয়। তো সেখানেও বলা হয় যে হ্যাঁ, কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনের হচ্ছে পার্টই হচ্ছে প্রিয়াম্বেল, ঠিক আছে, আলাদা কোনো কিছু নয়। আচ্ছা, এবার দেখো এখানে এটা খুব ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষা এসেছে, কয়েক হাজারবার মনে হয় এসে গেছে বিভিন্ন পরীক্ষা, যে এই যে প্রিয়াম্বেল সেটার কি কখনো অ্যামেন্ডমেন্ট হয়েছে? অ্যামেন্ডমেন্ট মানে কি,
সংশোধন করা, মানে কোনো কিছু একটা ছিল সেটাকে ধরো সংবিধানে কোনো কিছু একটা লেখা ছিল সেটাকে মুছে দেওয়া, ঠিক আছে, ইরেজ করে দেওয়া, সেটাও অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়ছে। কোনো কিছু একটা যুক্ত হচ্ছে সেটাও কিন্তু অ্যামেন্ডমেন্টের মধ্যেই পড়ছে, ঠিক আছে। যুক্ত হওয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইরেজ হওয়া দুটোই হচ্ছে কিসের মধ্যে পড়ছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে বলে, ঠিক আছে, বলা হয়। তো এখানে দেখো কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে একবারই অ্যামেন্ডমেন্ট হয়েছে। কি কি? তো একটা হচ্ছে তোমার সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই শব্দ তিনটে আগে ছিল না, ঠিক আছে। তা এবার তার মানে কি আগে আমাদের দেশ সেকুলার ছিল না, আগে আমাদের তো হিন্দু রাষ্ট্র ছিল নাকি? সেরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। আমাদের যে এসেন্সটা রয়েছে, আমাদের দেশের যে এসেন্সটা, সেটা সবসময় কিন্তু সেকুলারই ছিল। এই জন্যই সকলের জন্য জাস্টিস, সকলের সমান ক্ষমতা, এই কথাগুলো বারবার বলা হয়েছে। এরকম না যে আগে সেকুলার ছিল না, নতুন করে সেকুলার অ্যাড করতে হয়েছে, জাস্ট অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই তিনটে হচ্ছে অ্যাড করা হয়েছে। এবং সেটা কত নম্বর প্রিয়াম্বেলে কত নম্বর অ্যামেন্ডমেন্টে হয়েছে? তো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976। একে অনেকে কী বলে, এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে এত কিছু চেঞ্জ হয়েছিল যে এটাকে মিনি কনস্টিটিউশন বলে। এবং এটা কার সময় হয়েছিল? ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল, ঠিক আছে, ইন্দিরা গান্ধীর সময় এটা হয়েছিল। তো এই ছিল প্রিয়াম্বেল। এর বাইরে প্রিয়াম্বেল থেকে আমার মনে হয় না কিছু আসতে পারে। মোটামুটি সমস্ত কিছু আমি কভার করে দিয়েছি। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, বুঝতে পেরেছো, আশা করছি আমি বুঝতে পেরেছো, ঠিক আছে। বুঝতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ যারা কখনো পলিটি পড়েনি তাদের ফার্স্ট থেকে মানে বোঝাটা একটা ইজ আ টাস্ক, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং প্লিজ তোমাদের ফিডব্যাকটা আমাকে দিও, তোমাদের ফিডব্যাকটা জানা আমার পক্ষে খুব দরকারি, কারণ আমি সেই মতো ক্লাসগুলোকে চালাবো। কারণ বুঝতেই পারছো আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো চলছে, ডেলি একটা করে ভিডিও বানাতেই হচ্ছে। অ্যান্ড সেই জন্য দরকার তোমাদের ফিডব্যাকটা, যে তোমরা ঠিকমতো বুঝতে পারছো কি না, আদৌ আমি তোমাদের বোঝাতে পারছি কি না। অ্যান্ড আমার সবসময় দেখবে টার্গেটটা আমার থাকে যে আমি কিন্তু ইন্টেলিজেন্ট লোকেদের কথা ভেবে ভিডিও বানাই না। আমি জানি যারা ইন্টেলিজেন্ট তারা নিজেরাই পড়াশুনো করবে, নিজেরাই এদিক ওদিক থেকে ঠিক চালিয়ে নেবে। কিন্তু যারা একটু পিছিয়ে আছে, একটুখানি কী বলবো, মানে একটু দুর্বল পড়াশোনায় বা ঠিক বুঝতে পারে না, অনেক সময় অনেক স্টুডেন্ট আছে যে হয়তো তারা পড়াশোনায় ভালো, এরকম না খারাপ ছিল তারা স্কুল কলেজে, কিন্তু স্কুল কলেজের পড়াশোনার সঙ্গে চাকরির পড়াশোনার একটা বেসিক পার্থক্য রয়েছে। এটা আমারও প্রবলেম হয়েছিল যখন আমি প্রথম চাকরির জন্য পড়তে আরম্ভ করেছিলাম। তো এই পড়াশোনার না একটা আলাদা রকমভাবে এটাকে পড়তে হয়। তো সেই ধাঁচটা আনতে একটু টাইম লাগে। তো আশা করছি তোমাদেরকে আমি হেল্প করতে পারবো, স্পেশালি যারা একটু উইক আছো তাদেরকে আমি হেল্প করতে পারবো, এটা সবসময় আমার চেষ্টা থাকে। আর কালকে থেকে যেরকম আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দিচ্ছি সেরকমই পাবে, ঠিক আছে। যেদিন কারেন্ট অ্যাফেয়ার্স, ধরো একদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বেশ কম, তো আমি পরের দিন কী করবো, দুটো মার্চ করে একসাথে দিয়ে দেবো, তাহলে তোমাদেরও সুবিধা আমারও সুবিধা। আর প্লিজ বলো কী মনে মানে কী ভাবনা চিন্তা আমার ভিডিওটা নিয়ে, সেটা আমাকে, আমার ফিডব্যাকটা খুব দরকার। ভালো লাগলো বলো, খারাপ লাগলো বলো, কোনো মানে এরকম নেই যে খারাপ লাগলে বলবে আমি মানে কিছু একটা কমেন্ট করবো না, খারাপ লাগলে অবশ্যই বলবে, ঠিক আছে। আর তাহলে আমি অন্যভাবে পড়ানোর চেষ্টা করব, বা আমি ভাববো যে আমার পড়ানোটা ঠিক হচ্ছে না। কারণ জিওগ্রাফি ভিডিওতে আমি খুব ভালো আর কি কী বলবো, মানে খুবই ভালো একটা রেসপন্স পেয়েছিলাম। সেই রেসপন্সটা যদি আমি পাই তবেই আমি পলিটিক্স এটা মানে কন্টিনিউ করবো, তা না হলে আমি কন্টিনিউ করবো না, নাহলে আমি জিওগ্রাফিটাই করবো। এবং জিওগ্রাফি ভিডিও এমনিও আসবে, চিন্তা নেই কোনো। তো প্লিজ বলো, ঠিক আছে। আর অনেক রাত হয়ে গেছে, তো রাখছি। আর প্লিজ ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর প্লিজ রোজ ডেলি আমি দেখি আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি লোকজন 30 জন 35 জন করে ভিডিওগুলো দেখছো, কিন্তু লাইক দিচ্ছে 5 জন 6 জন, এরকম কেন ভাই? ভালো লাগছে তো লাইকটা দাও না, টাকা তো দিতে হচ্ছে না, লাইকটাই দিতে হচ্ছে, লাইকটা তো দাও, কিপটেমি করো না লাইক দিতে, ঠিক আছে। থ্যাংক ইউ।